বাংলাদেশ মহাপরাক্রমশালী, শক্তিশালী যেই দলকে আসলে হারানোর কল্পনা আমরা করতে পারছিলাম না লাস্ট 2 ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সের পর। অনেকটাই মনে হচ্ছিল এটা হয়তো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজ টিম সানরাইজার্স হায়দ্রাবাদ বা কেকেআর এর মতো শক্তিশালী কোনো দল, অথবা এমন একটা দল যেই দলটাকে আসলে হারানোটা অনেকটা কল্পনার পর্যায়ে, অস্ট্রেলিয়া টাইপের কোনো একটা দল। সেই ইউএসএ কে, পরাক্রমশালী ইউএসএ কে বাংলাদেশ অবশেষে চলমান সিরিজে হারিয়েছে। মহাপরাক্রমশালী ভূমিকায় অবতীর্ণ হয়ে সৌম্য সরকার, তানজিদ তামিমের ব্যাটে, মুস্তাফিজুর রহমানের বলে অবশেষে তারা বিট করেছে ইউএসএ কে। এবং সেই আনন্দে আমরা সবাই আমাদের উই ক্যান পুট আওয়ার হ্যান্ডস টুগেদার। খেলাটা টি-20 এবং লম্বা সময় দেখতে হয়, বাইরে থাকতে হয়। লং লাস্টিং ফ্রেগনেন্স পেতে আমি ইউজ করি কুল বডি স্প্রে। যে আলোচনাটা করতে চাই সে আলোচনাটা হচ্ছে, বডি স্প্রে তো আপনি ইউজ করতেই পারেন, আবার কিছুক্ষণ পরে আবারও দিতে হয়, মানে একটা সময়ে চলে যাওয়ার পর সেটা আসলে সেই ঘানটা থাকে না। কিন্তু বাংলাদেশ দল যেই পারফরমেন্সটা করেছে লাস্ট ম্যাচে জেতার পরে, মোটামুটি এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে যে বাংলাদেশ অতীতে যা করেছিল দোজ অল আর জাস্টিফাইড। হইতেই পারে, কারণ এতদিন পরে ওখানটায় খেলতে গেছে। মোটামুটি আজকে আমরা দেখেছি চিফ সিলেক্টর যে কথাটা বলার চেষ্টা করেছেন, ওখানটায় মানিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে। বাংলাদেশ দল মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। শুরুর ম্যাচটা তারা হেরে গেছে, পরের ম্যাচে আসলে যেভাবে হেরেছে এবং সেটা কোনোভাবে আসলে তিনি সাপোর্ট করেন না, সেই ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করেছেন। এবং আজকে থেকে বাংলাদেশ খুবই শক্তিশালী দল হয়ে গেছে। বাংলাদেশ এরপরের যে ম্যাচটা খেলবে, সিরিজ তো শেষ হলো 28 তারিখে ডালাসে এই ইউএস এর বিপক্ষে। আমরা যদি ধরেও নিই সেই ম্যাচেও বাংলাদেশ জিতে যায়, তাহলে বাংলাদেশের ক্রিকেট যে অসংখ্য মানুষকে লজ্জায় ডুবিয়েছে, বিব্রত করেছে, অস্বস্তিতে ফেলেছিল ইউএস এর বিপক্ষে এই সিরিজের টানা 2 ম্যাচের, জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট ম্যাচের টানা 3টা ম্যাচ একটা সময় তারা হেরেছিল জিম্বাবুয়ের ইউএস এর বিপক্ষে, সেটা আমরা অনেকটা ভুলে যাব। আমরা ভুলে যাব চান্ডিকা হাথুরুসিংহে কিভাবে বাংলাদেশ দলকে ম্যাল প্ল্যানের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং তার কোনো পরিকল্পনা শেষ পর্যন্ত কাজে লাগেনি। এই ম্যাচেও তিনি একটা বাজে পরিকল্পনা করেছেন এবং যেটার জন্য বিশ্বকাপে বাংলাদেশ ভুক্তভোগী হতে পারে। সেটা কি, সেই আলোচনায় যাবার আগে আমরা ভুলে যাব আরো একটা ব্যাপার। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সির জায়গায়, ব্যাটিং এর জায়গায়, স্ট্রাইক রেট মেইনটেনের জায়গায়, মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ওয়ান স্টেপ ফরওয়ার্ড হবার জায়গায় যেভাবে ব্যর্থ হয়েছেন, সেই সব কিছু আমরা ভুলে যাব। লিটন কুমার দাস যেহেতু এই উইনিং ম্যাচে ছিলেন, তার রোল কোনো থাক আর না থাক, অতীতে লিটন কিভাবে বাংলাদেশকে ভুগিয়েছেন, লিটনের কারণে টপ অর্ডার কিভাবে ভুগেছে, সেই সব কিছু। একটা ব্যাপার, আজকের ম্যাচে বাংলাদেশ তো বিশাল একটা জয় অর্জন করেছে, কারণ বাংলাদেশ আগে থেকেই বলা হয়ে থাকে, আমরা এর আগে দেখেছিলাম আমাদের সিনিয়র ক্রিকেটাররা অনেকটা এভাবে কমেন্ট করেন যে বাংলাদেশ যখন কোনো দলের বিপক্ষে খেলতে যায়, প্রিপারেশনটা প্রপার যখন হয় না, অথবা প্রিপারেশন নেওয়ার জন্য যখন দুর্বল দলের বিপক্ষে খেলতে যায়, তখন আমরা দেখি বক্তব্যটা অনেকটা এরকম যে এদের বিপক্ষে খেলে লাভ নেই। আবার যখন আমরা পরাজিত হই, তখনকার বক্তব্য হচ্ছে ছোট দল বড় দল বলে টি-20তে কোনো কিছু নেই। সো এই বক্তব্যে যখন আমরা ঘুরপাক খাই এবং এই বক্তব্যগুলোকে যখন আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সবাই ক্রিকেট পরিচালনার সাথে যারা রয়েছেন অধিকাংশই, সবার কথা আমি বলছি না, অধিকাংশই যখন এগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, ঠিক তখন যে ঘটনাটা ঘটে, জাকেরদেরকে বাইরে থাকতে হয়। আপনারা এখন বলবেন যে রিয়াসাত একটা ইস্যু পাইছে। আমি কেন জাকেরের আলোচনাটা করছি, এই আলোচনাটা করা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। দেখুন, আজকের ম্যাচে লিটন কুমার দাস তিনি ইন হয়েছেন। লিটন কুমার দাসকে দলে ঢুকানো হয়েছে। ওপেনিং এ আমরা তানজিদ হাসান তামিমকে দেখেছি, সৌম্য সরকারকে দেখেছি। তার মানে লিটন ইন দ্য 11 নট অ্যাজ অ্যান ওপেনার, তাই তো? লিটন ইন দ্য 11 অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান, এটাও তো ঠিক নাকি? আমার প্রশ্নের জায়গাটা ঠিক ওই জায়গায়, ধরেন জাকেরের কিপিং ভালো হচ্ছে না, তাহলে জাকেরের জায়গায় আপনি একজন ভালো কিপার খুঁজে পেলেন লিটন কুমার দাস, তাই তো? লিটনের ব্যাটিং ভালো হচ্ছে না, সেটার জন্য যদি লিটনকে আপনি খেলানোর নাম করে জাকেরকে বসিয়ে সেই জায়গাটা দিয়ে দেন যে বাবা তুমি দলভুক্ত হও, তুমি খেলো, ব্যাটিং ট্যাটিং করো, তুমি কিছু রান টান করো, ফর্মে ফেরো, তাহলে যেই ক্রিকেটার কিপিং ওয়াইজ ফর্মে নাই, আমি যদি সেটা মেনে নিই, মানে লিটন ব্যাটিং ওয়াইজ ফর্মে নেই, আপনি তাকে হচ্ছে খেলিয়ে দিচ্ছেন, তাকেও তো আমার খেলানো দরকার। জাকেরকে আমরা বসাবো কেন? ক্যারিয়ার অ্যানালিসিস যদি করি, খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট বের হয়ে আসে। এখন পর্যন্ত এই ম্যাচে ড্রপ হওয়ার আগ পর্যন্ত জাকের আলী অনিকের এভারেজ হচ্ছে 35, টি-20তে 35, এন্ড স্ট্রাইক রেট 128। অনেকেই বলতে পারেন 128 এমন কি? নাজমুল হোসেন শান্তর ওই 87 স্ট্রাইক রেট বা 105 স্ট্রাইক রেট বা তার ক্যারিয়ারের 109 স্ট্রাইক রেট যদি মাথায় নিই, ক্যাপ্টেনের ক্ষেত্রে যেটা ঘটেছে, তাহলে আসলে ওই জায়গাটায় জাকের আলী অনেকের স্ট্রাইক রেট যে অনেক বেটার। বাংলাদেশি যেই ব্যাটিং লাইন আপ 144কে
চেস করতে পারে না সেই তুলনায় অনেক বেটার, সেটা ভাই আমাকে বলতেই হবে। সবশেষ 3 ম্যাচের 2টায় অপরাজিত ছিলেন। আরো যদি একটু পেছনে যাই, তার 44 রানে ইনিংস রয়েছে, 68 রানে ইনিংস রয়েছে, যে কারণে স্ট্রাইক রেট এবং এভারেজে একটা দারুণ ব্যাপার স্যাপার রয়েছে। সেই ক্রিকেটারকে আজকে আমরা বসিয়ে দিলাম। এবং এমনও হতে পারে যে বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপটা কিক অফ করবে সেই জায়গাটায় জাকেরকে বসতে হচ্ছে শুধুমাত্র লিটনকে জায়গা করে দেওয়ার জন্য। লিটনের পক্ষে সবকিছু রয়েছে ভাই। লিটনের পক্ষে তার ওপেনিং পজিশনে ব্যর্থ হবার পরেও সেই ওপেনিং এ বারবার খেলানোর জন্য টিম ম্যানেজমেন্টের যে বারবার লিটনকেই সুযোগ দিতে হবে সেই মনোভাব রয়েছে। লিটনের যদি বিকল্প থাকে তাহলে ক্যাপ্টেন তারপরও বলে দিচ্ছেন বিকল্প থাকলেও আমরা লিটনকেই নেব, ক্যাপ্টেনের ভরসা রয়েছে। তিনি ওপেনিং এ ব্যর্থ হচ্ছেন, অন্য কেউ লোয়ার মিডিলে ফিনিশিং এ সফল হলেও তাকে সরিয়ে সেই জায়গাটায় লিটনকে সুযোগ করে দেওয়ার মনোভাব রয়েছে, কারণ তিনি কিপিংটাও পারেন এবং চন্ডিকা হাথুরু সিং এ রয়েছে। আমার আশঙ্কার জায়গা যেটা, সেটা হচ্ছে সবশেষ বিশ্বকাপ যদি আমরা খেয়াল করি সেখানটা এরকম একটা ব্ল্যান্ডার হয়েছিল ভাই। খেয়াল করে দেখবেন তাওহিদ হৃদয় দারুণ পারফরমেন্স করে দারুণ ফর্মে থেকে বিশ্বকাপে গিয়েছিল, ওডিআই ওয়ার্ল্ড কাপ অক্টোবর নভেম্বরে। ডেফিনেটলি ইউ গাইজ ক্যান রিমেম্বার, রাইট? সো ওইখানটায় যখন তাওহিদ হৃদয় গেলেন এন্ড দ্য নাম্বার 5 প্লেস ওয়াজ ফিক্স ফর হিম। 5 নম্বরে যে তাওহিদ হৃদয় ব্যাট করবেন, নাম্বার 5-এ যে ব্যাট করবেন, এটাকে স্টাবলিশ করতে গিয়ে পাপন ভাই থেকে শুরু করে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সবাই বারবার বলেছে রিয়াদের জায়গাটা কোথায়। 5 নম্বরে তো হৃদয়, 6 নম্বরে হচ্ছে মুশফিকুর রহিম। সেই হৃদয়কে 5 নম্বরে টোটালি ব্যাট করতে অলমোস্ট দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় ঘুরানো ফিরানো হয়েছে, এক ম্যাচে তিনি ড্রপড হয়েছিলেন। এই যে প্রবণতা, ইনফর্ম ক্রিকেটারদেরকে উল্টাপাল্টা করে তানজিদ তামিমকে প্রথম ম্যাচে বাদ দেওয়া হয়েছে, আমাদের তীব্র সমালোচনার পর তাকে কামব্যাক করানো হয়েছে আবারও। যিনি ইনফর্ম ছিলেন, ডেবু সিরিজে তিনি হাইয়েস্ট রান গেটার ছিলেন, 2টা হাফ সেঞ্চুরি করেছিলেন। যিনি ইনফর্ম ছিলেন তাওহিদ হৃদয়, তাকে বিশ্বকাপে গিয়ে ড্যামেজ করা হয়েছে। ফিনিশিং এ আমরা যদি চিন্তা করি, আমাদের মূল ভরসার জায়গা, শক্তির জায়গা, যখন মাহমুদুল্লাহ রিয়াদকে ধরা হচ্ছে এবং জাকের আলী অনেককে ধরা হচ্ছে, এন্ড দে হ্যাড প্রুভেন ইট অলরেডি, ঠিক ওই জায়গাটাও আমরা হাত দিচ্ছি শুধুমাত্র আউট অফ ফর্ম একজন ক্রিকেটারকে আমার ফর্মে ফিরাতে হবে। সেই কারণে যুক্তিটা খুব চমৎকার। জাকের আলী অনেকের কিপিং হয় না, জাকের আলী অনেকের কিপিং যদি না হয় তাহলে তাকে তো আরো বেশি বেশি করে কিপিং করাবেন বিশ্বকাপের আগে, কিপিং এ ফর্মে ফেরাতে হবে। তো লিটন কুমার দাসকে ঠিক যেমন তার ব্যাটিং হয় না দেখে বেশি বেশি করে এর ওর জায়গায় জায়গা করে দিচ্ছেন ব্যাটিং এ ফর্মে ফেরানোর জন্য। সব সময় একটা ব্যাপার এখানে খুব ইন্টারেস্টিংলি লক্ষণীয়, আম গাছ একটা ভাই, কিন্তু সেই আম গাছের যে আমগুলো ফলে, আমের সিজন আসতে তো যে কারণে আমের এক্সাম্পলটাই মাথায় কাজ করছে, সেগুলোর স্বাদ ভিন্ন ভিন্ন। যখন সেই আমটা চেখে দেখেন চন্ডিকা হাথুরু সিংহে, কোনো আম তার কাছে অম্ল, মানে কি বলবো, যে খুব একটা আরামদায়ক না, অনেক কষ্টে ভেতরে যায়। জাকেরদের ক্ষেত্রে, মাহমুদুল্লাহ রিয়াদদের ক্ষেত্রে, তানজিদ তামিমদের ক্ষেত্রে। আবার কিছু কিছু আম খুবই সুমিষ্ট, পাকার আগেই সেটার মিষ্টি ঘ্রাণ তিনি অনুভব করেন। সেই মিষ্টি আমগুলো কারা, সেই বিবেচনার ভার আপনাদের। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।